গল্পের নাম চাঁদ কুমারী পর্ব ২। ফাঁসি দিতেছে নিজেই মিম। মা, এমন কাজ করিস না, তোর কিছু হলে আমাদের কি হবে বল। বাবা, তোর বাবার কথাটি শোন মা, দরজা খোল, আমরা তোকে বিশ্বাস করি, তুই এমন কাজ করতে পারিস না। মিম, না, আমি এ জীবন রাখবই না, এত অপমান অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আমরা আছি তো, অন্য লোকেরা কি বলে বলুক, তোকে তো দেখিয়ে দিতে হবে সবাইকে, এর জন্যে হলে তো তোকে বাঁচতে হবে। বাবা, কিন্তু বাবা, আমি যে পারবো না এই মুখ কাউকে দেখাইতে আর। চুপ কর পাগলি মেয়ে, কোনো সমস্যা নাই, তুই যে কাজ করিস নাই সেই কাজে লজ্জা পাবি কেন, আর মানুষ কি বলে বলুক তা আমাদের শোনার টাইম নেই। বাবা, এমন কথা বাবার মুখে শুনে গলা থেকে ওড়নাটা খুলে ফেলে মিম। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন দরজাটা খুলে দাও মা। এরপরে মিম দরজাটি খুলে দেয়। আর জীবনে এমন সিদ্ধান্ত নিবি না, আমাদের তুই এক কি মেয়ে, তোর জন্যে আমরা বেঁচে আছি, আর সেই তুই আমাকে ছেড়ে যেতে চাস? বল, আর কখনো এমন করবি না। বাবা, ঠিক আছে বাবা, আর কখনো এমন কাজ করব না, আমি প্রমিস। আয়, আমি তোকে আজ খাওয়াই দিব। বাবা। মিম, বাবা, হাসিব এমন কেন করলো আমার সাথে? বাবা, জানি না রে মা। মিম, আমি ওকে কত ভালোবাসিলাম, ওর জন্যে তোমাদের মিথ্যা বলেছি, তোমাদের ঠগাইছি, আর সেই হাসিব আমাকে এত বড় ধোঁকা দিল। বাবা, বাদ দাও এই সব, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখব এমন কত হাসিব তোমার কাছে আসবে। সেই সময় আবারও হাসিবের মা উপস্থিত হয় এসে। বাহ বাহ বাহ, মেয়েকে দেখি ভালোই শিক্ষা দিতেছেন দুলাভাই। হাসিবের মা, তো তোর ছেলেকে যেই শিক্ষা দিয়েছিস তেমন শিক্ষা দিব নাকি? মিমের বাবা, আমার ছেলে সম্পর্কে কোনো মিথ্যা বানোয়াট কথা আমি শুনতে চাই না, আমি জানি আমার সন্তান কেমন। তা তো ঠিকই জানবি কেমন তোর ছেলে। এত কথা শুনতে চাই না, কেন ডেকেছেন বলুন, আমার হাতে সময় নাই বেশি একটা। তোর ছেলে কি করেছে জানিস আজ? মিমকে কোথায় নিয়ে গিয়েছিল? কি হয়েছে বলেন, আপনার মুখেও শুনি। এরপরে মিমের বাবা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কি হয়েছিল। এই কাহিনী করেছে তোর ছেলে। আমার ছেলে এমন না, বুঝেছেন? আমি চিনি আমার সন্তানকে, আমার ছেলে যদি যাইতই তবে ওকেও সবাই দেখত, কিন্তু ও ছিলই না ওখানে, যত সব মিথ্যা কথা বলতেছেন। তখনই মিম বলে, মিম, খালামণি, সত্যি কথা বলতেছি আমি, আমাকে হাসিব নিয়ে গিয়েছিল। তুমিও দেখি ভালোই মিথ্যা বলা শিখেছ মিম, তোমার কাছে এটা আশা করিনি আমি। মিম, কেন আমাকে বিশ্বাস হয় না আপনার? আপনার ছেলে কি ধোয়া তুলসীর পাতা নাকি? আমি এত কথা বাড়াইতে চাই না, আপনারা আমার ছেলের পিছনে যেভাবে পড়েছেন, ওর তো দেখি বিদেশ যাওয়াটাই হবে না। আমরা করলাম শুনি, মিমের মা এসে বলে। তখনই হাসিবের মাও বলে ওঠে, তোর মেয়ে কি বলতেছে এই সব? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে? তুই বোন হস দেখি কিছু বলি নাই এখন পর্যন্ত, অন্য কেউ হলে কি করতাম এতক্ষণে? ও আচ্ছা, তোর ছেলে কিছু করে নাই, তুই যা, তোকে এমনি ডাকা হয়েছিল, আমরা সব নাটক করতেছি, যা বাসো চলে যা। কি দেখলেন দুলাভাই, এখন তো সত্যিটা বলল। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথাই বলতেছে না, মাথা নিচু করে আছে। এরপরে হাসিবের মা বাসো চলে আসে। এইভাবেই দিন কাটতে লাগল। মিম বাহিরে যায় না তেমন একটা, কোনো কাজ ছাড়া। দেখতে দেখতে প্রায় 1 মাসই হলো। আজ হাসিব ইতালি চলে যাবে। মিম মনে মনে ভাবতেছে, 1 মাস হয়ে গেল, হাসিব একটি ফোন বা SMS কিছুই দিল না, আজ চলে যাবে তবুও বলতেছে না। এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে, তখনই ফোনে একটি SMS আসার শব্দ হয়। মিম সাথে সাথেই ফোনটি হাতে নেয়, এই বুঝি হাসিব মেসেজ দিল, কিন্তু না, অফিস থেকে এসেছে মেসেজ। একটি কথা সত্যি, কারোকে ভালোবাসলে মন থেকে হাজারো কষ্ট দিক, তবুও মন তার দিকেই পড়ে থাকে। ঠিক তেমনি মিমও এখনও হাসিবকে ভালোবাসে। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়। এইদিকে হাসিবও ইতালি গিয়েছে। মিম ভাবতে থাকে এখন নিয়মিত কলেজে যাবে। মিম, বাবা মা, আমি এখন নিয়মিত কলেজে যেতে চাই, ক্লাস করতে চাই। বাবা, এটা তো খুব ভালো কথা। মিম, ভালো লাগে না বাসায় বসে বসে থাকতে। মা, ভালো করে পড়াশোনা কর মা, নিজের পায়ে দাঁড়াতে হবে যে তোকে। মিম, মা, ঠিক আছে, কাল থেকেই কলেজে যাব। ঠিক তার পরের দিন থেকে। মা, সাবধান যাস কলেজে মিম, কারোর সাথে কথা বলিস না কিন্তু। মিম, ঠিক আছে মা। এটা বলেই মিম কলেজের উদ্দেশ্যে রওনা হয়, একটি রিস্কা নিয়ে। যখনই কলেজের সামনে আসলো, তখনই দেখে যে সবাই মিমের দিকে তাকিয়ে আছে। মিম অবশ্য বুঝতে পেরেছে কেন তাকিয়ে আছে। মিম, এই যে মামা, ভাড়া নিন আপনার। তখনই রিস্কাওয়ালা বলে ওঠে,
আপনাকে আমি এর আগেও কোথাও মনে হয় দেখেছি আপু, কিছু মনে করবেন না। মিম, সমস্যা নাই, কি মনে করব। তখনই একটি ছেলে বলে ওঠে, মামা, কোথায় দেখেছ শুনবা? মামা, বলেন শুনি। নিউজে দেখেছ, নি হলে টিভিতে। জানো না এইসব মেয়ে কি করে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। মিম কোনো কথা না বলেই কলেজের ভিতরে আসে। আশ্চর্যভাবে এখানেও সবাই তাকাচ্ছে। সবার নজর এড়াতে মিম ক্লাসরুমে আসে। কিন্তু এখানেও তাকিয়ে আছে সবাই। দেখ বন্ধু, কি মাগিল এসেছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া মেয়েটি। দেহ ব্যবসা করে আর বলে কিনা আমি আমার স্বামী নিয়ে এসেছি। আচ্ছা, আমি বুঝলাম না এই ব্যবসাগুলা পড়াশোনা করে কি করবে? তখনই আরেকজন বলে, ব্যবসায় মনে হয় চলতেছে না, তাই কলেজেও ব্যবসা করতে আইছে। এসব কিছু শুনেও মিম কোনো কথার প্রতিবাদ করে না, কারণ মিম তখন প্রমাণ দিতে পারেনি, তাই লোকে বাজে কথা বলবে। এর মধ্যেই আবার স্যার আসে। স্যার, এই তুমি ওই মেয়েটা না যে পার্কে খারাপ কাজ করে? মিম, নিশ্চুপ। স্যার, যাও পিছনে যাও, সামনে ভালো স্টুডেন্টসদের জায়গা। স্যারও এমন অপমান করবে ভাবতে পারেনি মিম, তাই আর কোনো কথা না বাড়িয়ে মিম সোজা পিছনে গিয়ে বসে পড়ে। কিন্তু যেই সিটে বসে মিম, তার পাশেই আবার একটি ছেলেও বসে আছে। ছেলেটি, হাই, আমি রাজ। মিম, নিশ্চুপ। রাজ, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। একটি জিনিস নোটিশ করছো, তুমি আগে যখন কলেজে আইছিলে কত বন্ধু-বান্ধব ছিল, তোমাকে সবাই কত ভালোবাসাতো। আজ দেখো তোমাকে দেখে সবাই ছি ছি করতেছে। তখনই মিম কথা বলে ওঠে, মিম, সময় মানুষকে অনেক কিছু জিনিয়ে দেয়। রাজ, আমার বিশ্বাস তুমি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম, জানি না আমি। রাজ, একটি কথা বলি? মিম, বলেন। এই পৃথিবীতে যাকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে ঠগাইবে। এই মানুষগুলা চেনা বড়ই দেয়। মিম, ঠিক বলেছেন। ক্লাস করুন এখন কথা বলিয়েন না। এরপরে যে যার যার মতো কলেজে ক্লাস করে। যখন টিফিন টাইম দেয়, মিম তার আগের বন্ধু বান্ধবীদের কাছে যায়। মিম, কিরে, কেমন আছোস তোরা? সবাই নিশ্চুপ। মিম, কি হলো রে, কথা বলতেছিস না যে? তখন একজন বলে, কথা বলার ইচ্ছে নাই তাই বলবো না। মিম, কিন্তু কেন? অনেক কারণ আছে তাই। এটা বলে যখনই সবাই যাইতে ধরে, মিম আবার সামনে গিয়ে দাঁড়ায়। মিম, আমাকে বলে যা তোরা কি হয়েছে। শুনতে চাস কি হয়েছে? মিম, বল। তোর মতো একটা ব্যবসা পতিতালয়ের মেয়ের সাথে কথা বলতে চায় না? কি, আমাকে তোরাও বিশ্বাস করিস না? ভেবেছিলাম তোরা হয়তো আমাকে বিশ্বাস করবি, কিন্তু যা সত্যি আমরা তাই বলেছি। আমরা মিশতে চাই না মিম তোর সাথে। ঠিক আছে, সমস্যা নাই, ভালো থাকিস তোরা। আমি আর কখনো কথা বলবো না তোদের সাথে। কারণ তোর সাথে মিশলে সবাই আমাদেরকেও এইসব খারাপ অপবাদ দিবে। সমস্যা নাই। এটা বলেই মিম চলে আসে ওখান থেকে। তখনই আবার মিমের বান্ধবীরা বলতে থাকে, আমরা কেউ আর মিমের সাথে মিশব না, ও খারাপ একটি মেয়ে। ওর সাথে যদি মিশি তবে আমাদের বাবাও আমাদের ঘৃণা করবে। ওইসব মেয়েদের জন্য আমাদের সমাজটি নষ্টের পথে। এই কথা শুনে মিম কি করবে ভাবতেই পারতেছে না, কারণ মিম এতটা বিশ্বাস করত ওদের, আজ ওরাই কত অপবাদ দিল। এই কথাগুলা ভাবতেছে আর হাঁটতেছে, ঠিক তখনই আবির্ভাব হয় রাজের। রাজ, কি সবাই পিছু হেঁটেছে তো? মিম, রাজ, ওরা তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। মিম, রাজ, আজ একটি মিথ্যা অপবাদের জন্যে সবাই তোমাকে দূরে সরে দিল, অপমান করল, কত বাজে কথা শোনালো। মিম, আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করো কেন বুঝলাম না। রাজ, আমার মন বলতেছে তুমি সত্যি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম, কিন্তু কেন এমনটা মনে হয় তোমার? রাজ, সত্যিটা বলবো? মিম, অবশ্যই সত্যিটা বলবে। রাজ, আমি যেই দিন এক মন কলেজে আসি সেই দিনেই তোমাকে পছন্দ হয়, কিন্তু সাহস হয়নি বলার। মিম, কেন সাহস হয়নি? রাজ, 1 নম্বর, আমি গরিব ঘরের ছেলে। 2 নম্বর, আমি দেখতে সুন্দর না, স্মার্ট না। 3 নম্বর, পড়াশোনাতে ভালো না। 4 নম্বর, ক্লাসের সব থেকে বাজে ছেলে। 5 নম্বর, সব সময় সবাইকে ডিস্টার্ব করি। 6 নম্বর, আমি একটা রংবাজ। এই সব কারণে আমি তোমাকে বলতে পারি নাই যে মিম আমি তোমাকে ভালোবাসি। মিম, ও আচ্ছা, এই হলো কারণ। রাজ, এটাই কারণ। মিম, ভালোভাবে পড়াশোনা করতে চাও তুমি? রাজ, চাই। মিম, আমি তোমাকে সাহায্য করব কিন্তু। রাজ, কিন্তু কি বলো? মিম,
আমাকে কখনো ভালোবাসা কথাটি বলতে পারবে না। যদি কখনো বলো তবে আর কথা বলবো না। রাজ, তবে কি সম্পর্কে কথা বলবো? মিম, বন্ধু ভাবতে পারো তুমি। রাজ, আমি রাজি আছি, সমস্যা নাই। মিম, আমার কথা শুনতে হবে, পারবে শুনতে? রাজ, বলো কি কি কথা শুনতে হবে? মিম, ভালো করে পড়াশোনা করতে হবে, কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, কোনো রংবাজি করা যাবে না, কলেজে সবসময় ক্লাস করতে হবে, প্রতিদিন কলেজের পড়াশোনা করতে হবে, পারবা তো? রাজ, অবশ্যই পারবো আমি, কোনো সমস্যা নেই। মিম, ঠিক আছে, আমরা বন্ধু, ওকে? রাজ, ঠিক আছে। মিম, চল এখন ক্লাস করব। এরপরে মিম রাজ দুজনে মিলে কলেজে ক্লাস করে। ক্লাস শেষে একসাথেই দুজনে বাসায় আসতেছিল, তখন দোকে বসে থাকা কিছু ছেলে বলে ওঠে, দেখ ভাই, নতুন মাল পটাইছে। এই মাইয়াগুলা এমন কেন রে? আমাদের কি চোখে পড়ে না? ঠিক বলেছিস, আমাদের মতো সুন্দর ছেলেদের কি চোখে পড়বে ওদের? কথাগুলা শুনেও মিম রাজ কোনো রিপ্লাই না দিয়েই চলতে থাকে, কারণ মিম চায় না কোনো কথা বাড়াতে। কি গো সুন্দরী, আমাদের সুযোগ দিবা না? আমরাও তো চাই তোমাকে কাছে পেতে, মন চায় আদর করতে। এই কথাটি শোনামাত্রই রাজ চলে আসে এদের কাছে। রাজ, ভাই, সমস্যা কি তোমাদের? আর বাজে কমেন্ট করতেছ কেন? বাজে কমেন্ট মানে? আমরা কি ভুল বলেছি নাকি? সব সত্যি বলেছি। বুঝলাম, সত্যি বলেছেন, তাই বলে তো অপমান করতে পারো না এইভাবে। আমরা কি করব না করব আমাদের ব্যাপার, তোর কি? হ্যাঁ না মানে ভাইয়া, এ তোমারও তো বোন হতে পারত, তখন কি এইভাবে বলতে পারতে? আমাদের বোন এমন হবে না কখনো, কারণ আমাদের বোন পাড়ার ব্যাসা না ওর মতো। ব্যাসা কথাটি এবার শোনামাত্রই রাজ রেগে যায়। ঠাস ঠাস, আর একবার বলতো এই কথাটি, তোর মুখ ছিঁড়ে ফেলব। রাজ থাপ্পড় দেয়ায় ওদেরও অনেক রাগ হয়, ওরাও রাজকে এসে মারতে থাকে। তখনই মিম আসে। প্লিজ ভাইয়া, আমি আপনাদের হাতে পায়ে ধরি, মারামারি করবেন না। অনেক জারোজুরির পরে ছেলেগুলা রাজকে ছেড়ে দেয় আর বলে, তোর কপালটা আজ ভালো, আমাকে থাপ্পড় দিস, এত বড় সাহস, দেখে নিব আবার তোকে পড়ে। এটা বলে চলে যায়। ঠিক তখনই মিম, ঠাস ঠাস, তোকে আমি বলেছি মারামারি করতে, হ্যাঁ? রাজ, ওরা বাজে কথা বলতেছে, আমি চুপ থাকবো? হ্যাঁ? মিম, বলুক কি বলে। রাজ, ঠিক আছে, সরি, আর এমন করব না আমি। মিম, বাসায় যা এখন, আমাকে এগিয়ে দিতে আসা লাগবে না। রাজ, ঠিক আছে, কাল কলেজে আসিস কিন্তু। মিম, ঠিক আছে, অবশ্যই আসব, তুইও আসিস। এটা বলে দুজনে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে যায়। প্রায় 10 মিনিট পরে মিম যখন বাসায় আসে, কি রে মা, কলেজে কেউ কিছু বলেছে কি? মা, শুনে কি করবা তুমি? মিম, অনেক কিছুই হয়েছে কলেজে মা। মা, বুঝতে পারছি মা, সবাই অনেক বাজে মন্তব্য করেছে তাই না? মিম, অনেক মা, অনেক। মা, কারুর কথায় কান দিস না, ভালো করে পড়াশুনো কর, দেখবি সবাই তোকে আবার অনেক ভালোবাসা দিবে। মিম, মা, দোয়া করিও আমার জন্যে। মা, অবশ্যই মা, আচ্ছা আয় খেয়ে নি। মিম, ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মিম পড়তে বসে, তখনই রাজ ফোন দেয়। রাজ, কি করিস মিম? মিম, পড়তে বসেছি, তুই কি করিস বল? রাজ, আমি বাহিরে আছি বসে রে। মিম, পড়তে বস এখন। রাজ, ঠিক আছে, কাল কলেজে কথা হবে রে, আল্লাহ হাফেজ। এরপরে এইভাবে কিছুদিন চলে যায়। মিম আর রাজের বন্ধুত্বটা অনেক গাঢ় হয়। তো একদিন মিম রাজ কলেজে ক্লাস করতেছে, এমন সময় স্যার বলে ওঠে, স্যার, রাজ, ইদানিং তুমি একটু চেঞ্জ হয়েছ। রাজ, কথাটির মানে বুঝলাম না স্যার। এখন দেখি খারাপ মানুষের সাথে মিশো, তুমিও খারাপ হবে, তাই খারাপ মানুষের সাথে মিশবে না। রাজ, সরি, খারাপ মানুষটা আবার কে? স্যার, তোমার পাশেই তো আছে বসে। রাজ, আপনি একজন স্যার হয়ে এই সব কথা কেমনে বলেন? স্যার, আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো কিছু শিখুক, আমি চাই না খারাপ কিছু শিখুক। রাজ, আমি যে খারাপ কিছু শিখতেছি এটা আপনি জানেন নাকি? স্যার, এত কথা বলতে চাই না, যা বলছি তাই করবে। রাজ, এটা আমার ব্যাপার, আপনার কাজ আপনি করুন, বুঝেন? রাজের এই কথা শুনে কলেজের সবাই অবাক হয়ে যায়। স্যার কিছু বলতে গিয়ে আর বলে না, কারণ রাজ কি বলে ফেলে না ফেলে। এইভাবে আরও 1-2 মাস কেটে যায়। এখন কলেজে সবাই জানে মিম রাজের বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু নেই। মিম, আজ তো রেজাল্ট দিবে রে রাজ। রাজ, দোয়া করিস রে। মিম, অবশ্যই। ঠিক তখনই বলেওছে কেউ একজন, রেজাল্ট পাবলিশ হয়েছে। এটা শুনে সবাই রেজাল্ট দেখতে যায়।
সাথে মিম রাজও যায়। গিয়ে দেখতে পায় যে মিম রাজ দুজনেই 10 10 10 10। সাবজেক্ট ফেল করেছে মিম আর রাজ। এটা কি হলো? আমরা তো খুব সুন্দর এক্সাম দিয়েছি, তবু কেমনে ফেল করলাম? রাজ: একটি জিনিস বুঝেছিস মিম তুই? মিম: কি জিনিস? রাজ: আমাদের কোনো স্যারের সাথে সমস্যা হয়েছিল, মনে আছে কি তোর? মিম: সমস্যা মানে বুঝলাম না, কি বলতে চাইতেছিস? রাজ: রফিক স্যারের সাথে আমার সমস্যা হলো না সেই দিন ক্লাসে? মিম: কখন রে? রাজ: আরে বাল, স্যার বলল না রাজ তুমি খারাপ মেয়ের সাথে ঘুরতেছ, এটা কিন্তু ঠিক না। মিম: বলেছে। রাজ: কিন্তু আমি পাল্টা উত্তর দিলাম না, আমি কার সাথে ঘুরবো না ঘুরবো আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা? মিম: বলেছিস। রাজ: আবার বললাম না, আপনার কাজ আপনি করুন, আমার সম্পর্কে মাথা গলাতে হবে না। রাজ: স্যারও কিন্তু আর সেই দিন আর কোনো কথা বলেনি, কারণ স্যারও অপমান হয়েছে আর লজ্জা পেয়েছে সেই কারণে। মিম: ও, সেই কারণে ফেল করিয়ে দিয়েছে ওনার 2টা সাবজেক্টে আমাদের। রাজ: রে, এখন কি করবি বল? মিম: অফিস রুমে চল এখনই। এরপরে দুজনেই অফিস রুমে যাইতে থাকে। রাজ: আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো আমরা? স্যারেরা: ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। রাজ: স্যার, একটি কথা বলার ছিল। কথাটি রাজ কলেজের প্রিন্সিপাল স্যারকে বলল। স্যার: বলো, কি বলবা? রাজ: আমি আর মিম 2 সাবজেক্টে ফেল করেছি। কিন্তু? স্যার: কিন্তু আবার কি? মিম বলে উঠে, স্যার, আমরা এই 2 সাবজেক্টে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের ফেলের কোন প্রকার সম্ভাবনা নেই। স্যার: কিন্তু তোমার রফিক স্যার তো খাতা কেটেছে, ওনার তো ভুল হবার কোনো কারণ নাই। রাজ: ভুল তো হয় মানুষের স্যার। তখনই রফিক স্যার বলে উঠে, রফিক স্যার, এই বেয়াদব ছেলে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি কি নেশা করে তোমাদের খাতাটি কেটেছি? রাজ: আমি তো আপনাকে নেশি করার কথা বলিনি, আমি বলেছি মানুষের ভুল হয়। রফিক স্যার: আমি ভুল হয়েছে? হ্যাঁ। চুপ করো তোমরা এখন। প্রিন্সিপাল স্যার: সবাই স্যারের কথা শুনে চুপ হয়। প্রিন্সিপাল স্যার: তোমার দুজনে এখন কি চাও বলো? মিম: আমাদের খাতা আমরা দেখতে চাই স্যার, আমাদের ভুল কোথায় হয়েছে দেখতে চাই। প্রিন্সিপাল স্যার: ও, রফিক স্যার, এদেরকে খাতা দেখান তো কোথায় সমস্যা, কি কারণে ফেল করেছে। তখনই রফিক স্যার বলে উঠে, রফিক স্যার: স্যার, আপনিও আমাকে বিশ্বাস করতেছেন না? এতদিন এই কাজ করে যাচ্ছি, কেউ একটি ভুল ধরতে পারল না, আর সেই কি না? প্রিন্সিপাল স্যার: সমস্যা নাই, ওদের মনের ভুল ভেঙে যাবে দেখলে। রফিক স্যার: না স্যার, আমি পারবো না। এই মেয়েকে জানেন স্যার, হোটেলে হোটেলে ভাড়া খাটে, দেহ ব্যবসা করে, এরা পড়াশোনার টাইম কোথায় পাবে বলেন শুনি। আর রাজের কথা বলতেছেন, ও কোন দিন কি পরীক্ষায় পাশ করেছে? আমার বুঝা শেষ স্যার, এ খারাপ মেয়েটি এই রাজকে উল্টাপাল্টা বুঝাইছে। যেই মেয়ে কিনা ছেলের খুঁজে খুঁজে দেহ বিলিয়ে দেয়, সেই মেয়ে কিভাবে ভালো পড়াশোনা করবে? স্যারে এমন কথা শুনে মিম রাজ বলে ওঠে, মিম: স্যার, আমাকে কিন্তু এখানে ছোট করা হচ্ছে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছে, আর একবার এই কথাগুলা বললে আমি ইফটিজিং মামলা করব। আপনার লজ্জা করে না আপনার মেয়ের বয়সী মেয়ের সাথে এমন নোংরা ভাষায় কথা বলতে? রাজ: আপনার মন মানসিকতা এত নিচে স্যার, ছি ছি ছি, আপনাকে সম্মান করতাম, আর আপনি সত্যি জেনে না জেনে একজন শিক্ষিত মানুষ হয়ে এমন মন্তব্য করেন, লজ্জা থাকা দরকার। মিম: প্রিন্সিপাল স্যার, আপনার সামনে এমনভাবে কথা বলবে স্যার, আমি ভাবতে পারি নাই। এত কথা বলার দরকার নাই তোমার, কেমন আমি ভালো জানি। রফিক স্যার: তখনই প্রিন্সিপাল স্যার বলে উঠে, রফিক সাহেব, বেশি হচ্ছে কিন্তু, ওরা এখনও ছোট, আপনি ওদের দুজনের খাতা বের করেন দেখি এক্ষুনি। স্যারের এমন কথা শুনে রফিক স্যার কি বলবে আর বুঝতেছে না, কারণ উনি হেড সবার, ওনার উপরে কথা বললে চাকরি শেষ। রফিক স্যার: আচ্ছা, আমি বের করে আনতেছি। এটা বলেই রফিক স্যার একটি রুমে চলে যান খাতা আনতে। প্রিন্সিপাল স্যার: তোমরা দুজনে বসো, খাতা নিয়ে আসুক তোমাদের। স্যারের কথা মতো দুজনে বসে পড়ে। প্রায় 10 মিনিট পর, রফিক স্যার: এই নাও খাতা তোমাদের। এরপরে দুজন দুজনের খাতা দেখতেছে, যেইগুলা প্রশ্ন হয়েছে সেইগুলার কেটে দিয়েছে, বলতে স্যার ইচ্ছে করেই এমন করেছে। খাতা দেখে মিম বলে উঠে, প্রিন্সিপাল স্যার,
দেখেন এইগুলা সব সঠিক উত্তর, তবুও কেটে দিয়েছে। প্রিন্সিপাল স্যার, আচ্ছা দাও দেখি, এই সব উত্তর তো সঠিক আছে, কিন্তু কেটে দিল কেন? কি ব্যাপার রফিক সাহেব, এইগুলা কি? রফিক স্যার, নিশ্চুপ। প্রিন্সিপাল স্যার, কি হলো, কথা বলেন না যে? রফিক স্যার, নিশ্চুপ। ঠিক তখনই মিম বলে উঠে যে, মিম, স্যার, রফিক স্যার আমাকে ধর্ষণ করতে চেয়েছে রফিক স্যার আমাকে। পি স্যার, কি বলো এসব মিম? তোমাকে রফিক সাহেব এই কথাটি বলেছে? মিম, হুঁ স্যার। পি স্যার, কেমনে কি আমি তো বুঝতেছি না, বুঝিয়ে বলো। তবে শুনুন, আমাকে যে মিথ্যা অপবাদে ভাসানো হয়েছে সেটা কেউ বিশ্বাস করে না। সবাই এখন আমাকে মনে করে আমি ব্যশ্যা, পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি, ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে আমি ছেলেদের ব্যবহার করি। সবাই এটাই মনে করে। ঠিক তেমনি আমাদের রফিক স্যারও মনে করে। তোমার একদিন কলেজে আসি আমি, আসা মাত্রই স্যার আমাকে ডাকে, রফিক স্যার, এই মিম, এদিকে আসো তো একটু। স্যারের কথা মতো আমিও যাই স্যারের কাছে। তখন স্যার বলে, রফিক স্যার, চলো ওই রুমে কথা আছে একটু। আমিও না করি নাই, স্যার মানুষ, কিন্তু রুমে এসেই স্যার দরজা বন্ধ করে দেয়। আমি বলি, স্যার দরজা বন্ধ করলেন কেন? রফিক স্যার, কেউ যদি শুনে ফেলে কথা তাই। ও আচ্ছা, বলেন তবে কি বলবেন আমাকে? রফিক স্যার, কি সব শুনতেছি, সব কি সত্যি নাকি? তুমি নাকি দেহ ব্যবসা করো? আমার কিন্তু তোমাকে সেই লাগে। স্যার, কি বলতেছেন এইসব আপনি? আরে পাগলি, ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না, সব কিছুই গোপন থাকবে। ছি ছি ছি, স্যার আপনি এসব বলতে পারলেন? ছি কি আছে, তুমিও মজা পাবে, আমিও। আপনি স্যার হয়ে আমাকে এইসব অফার দিতেছেন, আমি ভাবতেই পারতেছি না। রফিক স্যার, কত টাকা চাই বলো তোমার, তবুও তোমার দেহটাকে আমি চাই আজকে। এই কথাটি বলার সাথে সাথে আমি স্যারকে থাপ্পড় দেই আর ওখা থেকে বেরিয়ে আসি স্যার। পি স্যার, ও এই ব্যাপার, আগে বলবে না? কি রফিক সাহেব, এইসব কি সত্যি বলতেছে মিম? রফিক স্যার, না স্যার, আমাকে ভাসানো হচ্ছে। তখনই মিম বলে উঠুক, মিম, আচ্ছা আমি না হয় ফাঁসলাম, আপনি আমার আর রাজের খাতা এমন করে কাটলেন কেন? রাজ, ও আজ বুঝলাম কেন তোমার সাথে আমাকে মিশতে বারণ করে, এই জন্যে আমাদের সাথে ক্লাসে ঝগড়া লাগাইছিল। মিম, রাজ, আমাকে আগে বলো নাই কেন, একে ওখানেই শেষ করে দিতাম। পি স্যার, এই চুপ করো তোমরা। রফিক সাহেব, আপনি যদি একজন শিক্ষক হয়ে এমন কাজ করেন, তবে আপনার ছাত্রছাত্রী কি শিখবে? আপনার মন মানসিকতা এত খারাপ, আমি তো ভাবতেই পাইতেছি না। ছি 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 ছি, আপনাকে আমরা কলেজ থেকে 5 মাসের জন্য সাসপেন্ড করলাম। রফিক স্যার, প্লিজ এমন কাজ করবেন না স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন প্লিজ। পি স্যার, আপনার মতো লোকের কোনো খিতি নেই। রফিক স্যার, প্লিজ আপনার হাত জোর করতেছি। পি স্যার, আপনি এখন আসতে পারেন, আজ থেকে 5 মাস পরে কলেজে আপনি আসবেন, এই 5 মাসে কোনো বেতনও পাবেন না। রফিক স্যার, আর কোনো কথা না বলেই কলেজ থেকে বেরিয়ে পড়ে। রাজ, ধন্যবাদ স্যার আমাদের সুন্দর বিচার দেওয়ার জন্যে, অনেক খুশি হলাম আমরা। পি স্যার, সত্যি কখনো হার মানে না। আর মিম, আমিও বিশ্বাস করি তুমি এমন না, তোমাদের জন্য দোয়া রইল। মিম, ধন্যবাদ স্যার আপনাকেও। এরপরে মিম রাজ দুজনে বাহিরে আসে, এসেই দেখে রফিক স্যার দাঁড়িয়ে আছে। তখনই, রফিক স্যার, কাজটি ভালো করো নাই দুজনে, এর জন্যে তোমাদের পস্তাতে হবে খুব। রাজ, আপনি স্যার না হলে এতক্ষণে আপনার লাশ পড়ে থাকতো। মিম, চল ওইসব খারাপ মানুষের সাথে কথা বলতে নেই। রফিক স্যার, খারাপ মানুষ বলছো না, আমার রূপটা দেখবে এখন আমি কত খারাপ। ঠিক তখনই রাজ গিয়ে শার্টের কলার ধরে বলে, এই দম চুপ থাক, না হলে পুঁতে ফেলবো তোকে। তোকে অনেক সম্মান করেছি, বুঝেছিস? আর তুই এখন আমাদের স্যারও না, তোকে মারলেও কেউ কিছু বলবে না। মিম, এই রাজ, ছাড়ো, সবাই দেখতেছে। মিমের কথা শুনে রাজ ছেড়ে দেয়। আর একদিন মিম সম্পর্কে বা আমার সম্পর্কে কোনো নেগেটিভ করা বললে তোর মুখ বন্ধ করে দেব। রাজের এমন ব্যবহার দেখে কলেজের সবাই অবাক হয়ে যায়, কারণ স্যারের সাথে এমন ব্যবহার কেউ আগে করেছি। নোটিস, এটা বাস্তবের সাথে কিন্তু মিল নেই, তবে হ্যাঁ, অনেক স্যার আছে এমন কাজ করে মেয়েদের সাথে, নষ্ট করার চেষ্টা করে। যাই হোক, আমি কল্পনা করে লিখেছি, কেউ বাস্তবতা ভেবে নিও না, শুধুমাত্র গল্প ভেবে নিও। অনেকেই গল্পের জন্য আমাকে নক দেও গল্প পাইতেছ না। আমি আগে আমার পেজে গল্প পোস্ট করি সকালবেলা, আর রাতে পোস্ট করি গ্রুপে। যদি মনে করেন গল্প খুঁজে পাইতেছেন না, তবে মিস্টার হাসিব এই নামে পেজ আছে, প্রোফাইলের নাম দেওয়া আছে, সেখানে গিয়ে পড়তে পারেন। এসব বলার রুলস নেই, তবুও বললাম আপনাদের জন্য রিস্ক নিয়ে। চলেন গল্পে ফিরে যাই। এরপরে আর কোনো ক্লাস না করে রাজ আর মিম একটু রংপুর শহরে ঘুরতে যায়, মনটা ফ্রেশ করার জন্যে। রাজ, আচ্ছা একটি কথা বলি মিম। মিম, বল। একটি কেন, 1000টা বল। রাজ, তোর খারাপ লাগে না সবাই যে এইসব কথা বলে? মিম, লাগে, কিন্তু কি করব বল।
রাজ, মন খারাপ করিস না, আমি আছি তো। মিম, তুই আর কতদিন থাকবি বল? রাজ, যদি রাখিস সারা জীবন থাকতে চাই। মিম, না, বাদ দে এইসব কথা। রাজ, বাদ দেব কেন? আমাকে বিশ্বাস করতে পারিস? মিম, বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে রে রাজ। রাজ, ও আচ্ছা, আমি কি অমন রে? মিম, জানি না আমি, আমার সম্পর্কে এখনো তুই কিছুই জানিস না। রাজ, মানে কি জানি না? মিম, অনেক কিছুই জানিস না, বাদ দে এইসব কথা। রাজ, তোকে বলতেই হবে আজ। মিম, ভালোবাসা সম্পর্কে আমার কাছে কোনো কথা বলবি না কখনো। রাজ, বলবো, ভালোবাসা সম্পর্কে অনেক কথা বলবো। মিম, না। রাজ, হ্যাঁ বলবো। তখনই মিম, ঠাস ঠাস ঠাস, তোকে বলছি না বলতে, তোরা ছেলেরা সবাই এক, তোকে ভালো মনে করেছিলাম, তুইও খারাপ। এটা বলেই মিম রাজের কাছ থেকে উঠে চলে আসতে ধরে। কিন্তু রাজ, আমাকে থাপ্পড় দিলি? আমি তো মজা করতেছিলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। কে শোনে কার কথা? মিম কোনো কথা না শুনেই চলতে থাকে। আবার দৌড় দিয়ে রাজ মিমের কাছে চলে যায়। মিম, আমার সামনে থেকে সরো রাজ। রাজ, না, আমি সরব না। মিম, আমি বাসাং যাব, সরো। এটা বলেই মিম রাজকে ধাক্কা মেরে দৌড়ে যখন যাইতে ধরবে, ঠিক তখনই ধর্ষণ করতে চেয়েছে রফিক স্যার আমাকে। কি বলো এইসব মিম? তোমাকে রফিক সাহেব এ কথাটি বলেছে? স্যার, কেমনে কি আমি তো বুঝতেছি না, বুঝিয়ে বলো। তবে শুনুন, আমাকে যে মিথ্যায় অপবাদে ভাসানো হয়েছে সেটা কেউ বিশ্বাস করে না। সবাই এখন আমাকে মনে করে আমি বেশ্যা, পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি, ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে আমি ছেলেদের ব্যবহার করি। সবাই এটাই মনে করে। ঠিক তেমনি আমাদের রফিক স্যারও মনে করে। তোমার একদিন কলেজে আসি আমি, আসা মাত্রই স্যার আমাকে ডাকে, এই মিম, এইদিকে আসো তো একটু। স্যারের কথা মতো আমিও যাই স্যারের কাছে। তখন স্যার বলে, চলো, ওই রুমে কথা আছে একটু। আমিও না করি নাই, স্যার মানুষ তো। কিন্তু রুমে এসেই স্যার দরজা বন্ধ করে দেয়। আমি বলি, স্যার দরজা বন্ধ করলেন কেন? কেউ যদি শুনে ফেলে কথা, তাই। ও আচ্ছা, বলেন তবে কি বলবেন আমাকে? কি সব শুনতেছি, সব কি সত্যি নাকি? তুমি নাকি দেহ ব্যবসা করো? আমার কিন্তু তোমাকে সেই লাগে। স্যার, কি বলতেছেন এইসব আপনি? আরে পাগলি, ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না, সব কিছুই গোপন থাকবে। ছি ছি ছি, স্যার আপনি এসব বলতে পারলেন? ছি কি আছে, তুমিও মজা পাবে, আমিও। আপনি স্যার হয়ে আমাকে এই সব অফার দিতেছেন, আমি ভাবতেই পারতেছি না। কত টাকা চাই বলো তোমার, তবুও তোমার দেহটাকে আমি চাই আজকে। এই কথাটি বলার সাথে সাথে আমি স্যারকে থাপ্পড় দেই আর ওখান থেকে বেরিয়ে আসি। স্যার, ও এই ব্যাপার, আগে বলবে না? কি রফিক সাহেব, এইসব কি সত্যি বলতেছে মিম? না স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই মিম বলে, আচ্ছা, আমি না হয় ফাঁসলাম, আপনি আমার আর রাজের খাতা এমন করে কাটলেন কেন? রাজ, ও আজ বুঝলাম কেন তোমার সাথে আমাকে মিশতে বারণ করে, এই জন্যে আমাদের সাথে ক্লাসে ঝগড়া লাগিয়েছিল। রাজ, আমাকে আগে বলো নাই কেন? একে ওখানেই শেষ করে দিতাম। এই চুপ করো তোমরা। রফিক সাহেব, আপনি যদি একজন শিক্ষক হয়ে এমন কাজ করেন, তবে আপনার ছাত্রছাত্রী কি শিখবে? আপনার মন মানসিকতা এত খারাপ, আমি তো ভাবতেই পাইতেছি না। ছি 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 ছি, আপনাকে আমরা কলেজ থেকে 5 মাসের জন্য সাসপেন্ড করলাম। প্লিজ এমন কাজ করবেন না স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন প্লিজ। আপনার মতো লোকের কোনো ক্ষতি নেই। প্লিজ, আপনার হাত জোর করতেছি। আপনি এখন আসতে পারেন। আজ থেকে 5 মাস পরে কলেজে আপনি আসবেন। এই 5 মাসে কোনো বেতনও পাবেন না। রফিক সাহেব আর কোনো কথা না বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে। ধন্যবাদ স্যার, আমাদের সুন্দর বিচার দেওয়ার জন্যে। অনেক খুশি হলাম আমরা। সত্যি কখনো হার মানে না। আর মিম, আমিও বিশ্বাস করি তুমি এমন না। তোমাদের জন্যে দোয়া রইল। ধন্যবাদ স্যার, আপনাকেও। এরপরে মিম রাজ দুজনে বাহিরে আসে, এসেই দেখে রফিক স্যার দাঁড়িয়ে আছে। তখনই, রফিক সাহেব, কাজটি ভালো করো নাই দুজনে, এর জন্যে তোমাদের পস্তাতে হবে খুব। রাজ, আপনি স্যার না হলে এতক্ষণে আপনার লাশ পড়ে থাকত। চল, ওই সব খারাপ মানুষের সাথে কথা বলতে নেই। খারাপ মানুষ বলছো না? আমার রূপটা দেখবে এখন আমি কত খারাপ। ঠিক তখনই রাজ গিয়ে শার্টের কলার ধরে বলে, একদম চুপ থাক, না হলে পুঁতে ফেলবো তোকে। তোকে অনেক সম্মান করেছি, বুঝেছিস? আর তুই এখন আমাদের স্যারও না, তোকে মারলেও কেউ কিছু বলবে না। মিম, এই রাজ ছাড়ো, সবাই দেখতেছে। মিমের কথা শুনে রাজ ছেড়ে দেয়। আর একদিন মিম সম্পর্কে বা আমার সম্পর্কে কোনো নেগেটিভ করা বললে তোর মুখ বন্ধ করে দেব। রাজের এমন ব্যবহার দেখে কলেজের সবাই অবাক হয়ে যায়, কারণ স্যারের সাথে এমন ব্যবহার কেউ আগে করেছি। নোটিস,
এটা বাস্তবের সাথে কিন্তু মিল নেই, তবে হ্যাঁ, অনেক স্যার আছে এমন কাজ করে মেয়েদের সাথে, নষ্ট করার চেষ্টা করে। যাই হোক, আমি কল্পনা করে লিখেছি, কেউ বাস্তবতা ভেবে নিও না, শুধুমাত্র গল্প ভেবে নিও। অনেকেই গল্পের জন্য আমাকে নক দাও, গল্প পাইতেছ না। আমি আগে আমার পেজে গল্প পোস্ট করি সকালবেলা, আর রাতে পোস্ট করি গ্রুপে। যদি মনে করেন গল্প খুঁজে পাইতেছেন না, তবে মিটার হাসিব এই নামে পেজ আছে, প্রোফাইলে নাম দেয়া আছে, সেখানে গিয়ে পড়তে পারেন। এসব বলার রুলস নেই, তবুও বললাম আপনাদের জন্য রিস্ক নিয়ে। চলেন গল্পে ফিরে যাই। এরপরে আর কোনো ক্লাস না করে রাজ আর মিম দুজনে একটু রংপুর শহরে ঘুরতে যায়, মনটা ফ্রেশ করার জন্যে। রাজ: আচ্ছা, একটি কথা বলি মিম। বল। একটি কেন, হাজারটা বল। রাজ: তোর খারাপ লাগে না সবাই যে এইসব কথা বলে? মিম: লাগে, কিন্তু কি করব বল। রাজ: মন খারাপ করিস না, আমি আছি তো। মিম: আর তুই কতদিন থাকবি বল? রাজ: যদি রাখিস সারা জীবন থাকতে চাই। মিম: না, বাদ দে এইসব কথা। বাদ দিব কেন, আমাকে বিশ্বাস করতে পারিস? মিম: বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে রে রাজ। রাজ: ও আচ্ছা, আমি কিও মন রে? মিম: জানি না আমি, আমার সম্পর্কে এখনও তুই কিচ্ছি জানিস না। রাজ: মানে কি জানি না? মিম: অনেক কিছুই জানিস না, বাদ দে এসব কথা। রাজ: তোকে বলতেই হবে আজ। মিম: ভালোবাসা সম্পর্কে আমার কাছে কোনো কথা বলবি না কখনো। রাজ: কেন বলবো না, হাজারবার বলবো। মিম: আমি না করেছি না বলতে? রাজ: বলবো, ভালোবাসা সম্পর্কে অনেক কথা। মিম: না। রাজ: হ্যাঁ বলবো। তখনই মিম: ঠাস ঠাস ঠাস, তোকে বলছি না বলতে? তোরা ছেলেরা সবাই এক, তোকে ভালো মনে করেছিলাম, তুইও খারাপ। এটা বলেই মিম রাজের কাছ থেকে উঠে চলে আসতে ধরে। কিন্তু রাজ: আমাকে থাপ্পড় দিলি? আমি তো মজা করতেছিলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। কে শোনে কার কথা? মিম কোনো কথা না শুনেই চলতে থাকে। আবার দৌড় দিয়ে রাজ মিমের কাছে চলে যায়। মিম: আমার সামনে থেকে সরো রাজ। না, আমি সরব না। মিম: আমি বাসায় যাব, সরো। এটা বলেই মিম রাজকে ধাক্কা মেরে দৌড়ে যখন যাইতে ধরবে, ঠিক তখনই